যে ভরসায় ইরান চোখে চোখ রেখে কথা বলে যুক্তরাষ্ট্রের সাথে, ঘরে গিয়ে মেরে আসে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মুচকি হাসে ইরান। এবার খবর বেরিয়ে আসতে শুরু করেছে ধীরে ধীরে। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল শহর প্রকাশ্যে আসার খবরে এমনিতেই চক্ষু চড়ক গাছে উঠে গিয়েছিল পশ্চিমাদের। এবার শোনা গেল আরেক কথা, বিধ্বংসী মিসাইলে নাকি ইরানই সেরা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান 2020 সালে প্রথমবারের মতো আলমাস সিরিজের একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে, যার জন্ম কোনো বিলাসিতা থেকে নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা, নিষেধাজ্ঞা এবং অস্ত্র সংকটের বাস্তবতায় গড়া। ইরাক ইরান যুদ্ধের সময় যে অভাব ইরান অনুভব করেছিল, সেই ঘাটতি পূরণের জন্যই তারা ধাপে ধাপে এই সিরিজ উন্মোচন করে। প্রথম মডেল আলমাস 1 200 মিটার থেকে 4 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয়। আকারে তুলনামূলক ছোট হলেও নির্মূলতার দিক থেকে এটি অত্যন্ত কার্যকর। এরপর আসে আলমাস 2, যা 7 কিলোমিটার পাল্লা রয়েছে। এটি শুধু স্থল প্ল্যাটফর্ম নয়, হেলিকপ্টার, বিশেষ করে কোবরা হেলিকপ্টার থেকেও ছোড়া যায়। এই মডেলটি শত্রুপক্ষের ফ্রন্ট লাইনের পেছনে থাকা টার্গেটগুলোর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। আরও উন্নত সংস্করণ আলমাস 3, এর পাল্লা 10 কিলোমিটার পর্যন্ত। এতে যুক্ত হয়েছে আধুনিক লগন প্রযুক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেমস, যার ফলে এটি চলমান এবং আড়ালে থাকা টার্গেটও ধ্বংস করতে পারে। এর গাইডেন্স সিস্টেম শত্রুর অস্ত্র নয়, পুরো পরিকল্পনাকে ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। বদর ক্ষেপণাস্ত্র, যদিও এটি দেখতে একটি আলমাস পরিবারের মতো, তবে এটি ভিন্ন শ্রেণীর অস্ত্র। 200 থেকে 2000 মিটার এটির পাল্লা, 600 মিলিমিটার পর্যন্ত সাজোয়া ইস্পাত ভেদ করতে পারে। হালকা, বহনযোগ্য এবং অল্প সময়ে প্রস্তুতযোগ্য হয় এটি বিশেষ বাহিনীর অপারেশনের অন্যতম আদর্শ। সবশেষ সংযোজন, সবশেষে রয়েছে আলমাস 4, এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ। এটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার লং লাইন অফ সাইট LLOS প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্য বস্তু টার্গেটের বাইরে থাকলেও এটি আঘাত হানতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে শত্রু লুকিয়ে থাকলেও নিরাপদ নয়। আলমাস 4 বানাতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করেছে ইরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইসব ক্ষেপণাস্ত্রই ইরানের ভেতরেই তৈরি, বাইরে থেকে অস্ত্র আমদানির প্রয়োজন নেই ইরানের। তাই অর্থনৈতিক আর সামরিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আর থামানোর দিন শেষ। তাই বলাই চলে, ইরান এবার খেলা দেখাতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে এসেছে বিভীষিকাময় বোমা বর্ষণ। গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে। যুদ্ধবাজ ইসরায়েলের বর্বর হামলায় গাজা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন। মিসাইলের আঘাতে মানুষ 10 থেকে 15 তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে। এমন দৃশ্য যেন ছড়িয়ে গেছে বিশ্বের সকল বর্বরতাকে। শুধু বিমান হামলাই নয়, ইসরায়েল এখন স্থল অভিযানেও নেমেছে। দক্ষিণ গাজার রাফা সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। যুদ্ধ ট্যাঙ্ক, ড্রোন, কামান এবং যুদ্ধ বিমান নিয়ে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের মদদে নিজেকে সব আইনের উপরে মনে করেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। তবে বর্বর নেতানিয়াহুর জন্য বিশ্ববাসীর মনে যে কতটা ক্ষোভ আর ঘৃণা জমে আছে তা ঠিকই জানেন তিনি। জলে স্থলে কোথাও নিরাপদ নয় ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। আকাশপথেও বিপদ তার জন্য ওত পেতে রয়েছে সে কথা সে ভালো করেই জানে। এবার আরও পরিষ্কার হলো, আমেরিকা যেতে তার বহনকারী বিমানকে 400 কিলোমিটার ঘুরে অর্থাৎ উল্টো পথে উঠতে হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মনে ভয় ছিল আয়ারল্যান্ড, আইসল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো দেশগুলোর আকাশ সীমায় গেলেই বিমান থেকে নামিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। আইসিসির পরোয়ানায় যে কোনো সময় যে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু, সেই কথা খুব ভালো করেই জানেন যুদ্ধবাজ নেতানিয়াহু। আর এই ভয়ে ভীত হয়ে এদিক সেদিক ঘুরে ফিরে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যান। আর এজন্য তাকে 400 কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়েছে। প্রায় 2 বছর ধরে গাজায় নেতানিয়াহুর নির্দেশে চলছে মুসলিম জাতি নিধন, এমন ধ্বংসযজ্ঞ আর ফিলিস্তিনে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 2024 সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। একই অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গালেন্তের মাথায়ও। নির্মূলের নামে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। ইসরায়েলি বাহিনী যেন মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে। গাজার চারদিকে কেবল ধ্বংস আর আহাজারি। তবে হামাসও চুপচাপ বসে নেই। তারাও নাছোড়বান্দার মতো ঘোষণা করেছে ইসরায়েলের শেষ দেখেই তারা ছাড়বে। কোনোভাবেই গাজা ভূখণ্ডে ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলে সাফ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন হামাস। ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার সক্ষমতা এখনও তাদের আছে। তেল আবিবের আগ্রাসনের কাছে কোনোভাবেই মাথা নোয়াবে না হামাস। এরই মধ্যে ইসরায়েলের আশদাদ ও আশকেলন শহরে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে এই হামাস। সংগঠনটির মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে। হামাস ইসরায়েলের বিপক্ষে লড়তে সর্বাত্মকভাবে তৈরি জানিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এর জবাব ভালোভাবে ইসরায়েলকে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এই লড়াইয়ের অংশ হিসেবে হামাস দৈনিকই ইসরায়েলে রকেট হামলা করে। হামাসের এসব রকেট হামলায় হতাহতের খবরও পাওয়া যায়। সেই সাথে ইসরায়েলের শহরগুলোতে হামলার ক্ষতচিহ্নগুলো দেখা যায়। আর তাই হামাস বলছে ইসরায়েলকে তছনছ করে দিতে একের পর এক হামলা চালিয়ে যাবে তারা। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্বর হামলার জবাবই রকেট ছুটছে হামাস। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের এই হামলাগুলো কৌশলগতভাবে বড় প্রভাব না ফেললেও প্রতীকী এবং মানসিক চাপ তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এদিকে ইরানের হামলার ভয়ে খাবি খাচ্ছে ইসরায়েলের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এখন ইসরায়েলকে ইরানের প্রতিশোধের হাত থেকে বাঁচাতে দ্বিতীয় দফায় তেল আবিবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই থার্ড নিয়ে আমেরিকার যেন অহংকারের শেষ নেই। পশ্চিমাদের দাবি থার্ড আটকে দিতে পারে যে কোনো মিসাইল, অথচ তারা ভুলে গেছে মাত্র কয়েক মাস আগেই ইরানের মিসাইল ভেদ করেছিল থার্ডের প্রতিরক্ষা বলয়। আর ইরানের মিসাইলগুলো অপ্রতিরোধ্য গতিতে আছড়ে পড়েছিল ইসরায়েলের বুকে। সেটি ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল ছিল। ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এখন শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তৈরি করেনি, তাদের হাতে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। আর এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এখন পর্যন্ত কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই গড়ে ওঠেনি এই দুনিয়াতে। এমনকি মার্কিনীদের অহংকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ডও
পেরে উঠছে না এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি তৈরি হয়নি কোথাও। খোদ মার্কিন কংগ্রেস বলছে এই ধরনের সিস্টেম 2034 সাল পর্যন্ত পাওয়া যাবে না। অর্থাৎ ইরানের কাছেই মার্কিনীদের অহংকার থার্ড পুড়ে ছাই হয়ে যাবে। ফাত্তা-1 এর গতি শব্দের গতির চেয়েও 5 গুণ বেশি, রেঞ্জ 1400 কিলোমিটার। অন্যদিকে মিসাইলের উন্নত সংস্করণ ফাত্তার-2 রেঞ্জ 1500 কিলোমিটার পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের উড্ডয়ন পথের একটা সময় হাইপারসনিক গতিতে পৌঁছায়। বিশেষ করে যখন সেগুলো লক্ষ্যবস্তুর দিকে নামতে থাকে, তখন উচ্চ গতি থাকার কারণে এগুলোকে গুলি করে ভূপাতিত করা কঠিন হয়ে পড়ে, অপ্রতিরোধ্য হয়ে ওঠে এসব মিসাইল। বর্তমানে ইসরায়েলের হাতে থার্ড ছাড়াও আয়রন ডোমের মতো আরও বেশি কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তারপরও সেগুলোর চোখ ফাঁকি দিয়ে নিয়মিতই হামাস ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রযুক্তির কাছে ধরাশায়ী হচ্ছে মার্কিন প্রযুক্তি। তথ্যবাস ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ, রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক হামলা এবং সাধারণ মানুষের উপর অবিরাম আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই সংঘাতের সমাপ্তি কোথায় তা এখনই বলা কঠিন। তবে এটি পরিষ্কার, ফিলিস্তিনের জনগণের সংগ্রাম এখন শুধু তাদের একার নয়, এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সাথেই থাকুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।